সাসপেন্স জাংশন। লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্টের ইন্সপেক্টর ইন্দ্রজিৎ সেন অফিস থেকে বাড়ি গিয়েছিলেন রাত 10টা নাগাদ। মাঝরাতে একটা জরুরি ফোন পেয়ে তিনি ছুটে গেলেন পিলজলায়। সেখানে একটা বন্ধ কারখানার গা লাগোয়া ড্রেনের কাছে পুলিশ ভ্যানটা যখন গিয়ে পৌঁছল তখন রাত 1:30। সাব ইন্সপেক্টর সোমনাথ দত্তর ফোন পেয়ে ইন্দ্রজিৎ সেন কারখানার গা লাগোয়া ড্রেনের কাছে গিয়ে দাঁড়ালেন। জমা জলের একটা ভ্যাপসা গন্ধ ততক্ষণে বাতাসে ছড়িয়ে পড়েছে। থানার কনস্টেবল বলাই সামন্ত, সিভিক পুলিশ রণজয় ঘোষ ততক্ষণে ড্রেন থেকে একটা লাশ ওপরে তুলে রেখেছে। ইন্দ্রজিৎ সেন একটু বিরক্ত হয়ে সোমনাথ দত্তকে বললেন, আহা, কি এমন জরুরি ব্যাপার যে এত রাতে আমাকে ফোন করতে হলো? একটা ডেড বডি পেয়েছো, কাল সকাল থেকে তার তদন্ত শুরু হয়ে যাবে, কিন্তু এত রাত্রে কেন? বাধ্য হয়ে স্যার, নিরুপায় হয়েই আপনাকে ফোন করেছি। আপনি একবার বডিটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আমার মনে হচ্ছে এটা কোনো নর্মাল কেস নয়। আসুন স্যার। সোমনাথ টর্চটা বডির ওপর ফেলে বলল, দেখুন স্যার, ভালো করে দেখুন। টর্চের আলোয় ইন্দ্রজিৎ দেখলেন বডিটা একজন ছেলের। ছেলেটা একটা ব্লু শেডের শার্ট আর ব্ল্যাক কালারের জিন্স পরে আছে। বুকের কাছে জমাট বাঁধা ক্ষত, যেখান থেকে এখনো রক্ত চুইয়ে পড়ছে। সেরকম লক্ষ্য করবার মতো জিনিস ইন্দ্রজিতের চোখে পড়ল না। দেখে তো মনে হচ্ছে বছর 25-26-এর যুবক। এলোপাথারিভাবে কেউ বুকের কাছে ছুরি চালিয়েছে। আগের কোনো রাগ থেকে এই খুন বলে মনে হচ্ছে। স্যার, এবার আমি মুখের উপর টর্চ ফেলছি, আপনি মুখটা ভালো করে দেখুন। আরে এত দেখার কি আছে? রাত বিরেতে এত রহস্য করছো কেন বলো তো? কি দেখব? ততক্ষণে সোমনাথ ডেড বডির মুখের ওপর টর্চ ফেলেছে। টর্চের আলোয় ডেড বডির কপালের কাছে নজর যেতেই চমকে উঠলেন ইন্দ্রজিৎ। কপালে সূঁচ দিয়ে কেটে একটা বৃত্তাকার আঁকা। সেই বৃত্তাকারের মধ্যে লেখা নাম্বার 3। মাই গড! আমি এটা নোটিস করেই আপনাকে ফোনটা করি। খুব ভালো করেছো। এখন এই খবরটা কাউকে বলার দরকার নেই, বুঝলে? আমাদের মধ্যেই থাক। মিডিয়া জানতে পারলে একেবারে শোরগোল পড়ে যাবে চারিদিকে। স্যার, তার মানে আমি যেটা ভাবছি সেটাই সত্যি? দেখো, মৃত্যু বা খুন একটা আলাদা ব্যাপার। ওসব দেখে আমাদের গা সওয়া হয়ে গিয়েছে, কিন্তু এই মৃতদেহের শরীরে এইভাবে নির্দিষ্ট চিত্র এঁকে নাম্বারিং করে দেওয়া এই প্রসেস থেকে মনে হচ্ছে কোনো সিরিয়াল কিলারের কাজ। আমি ওপর মহলে একবার সবটা জানিয়ে রাখবো, তবে আমার মনে হয় না যে এখনই এই বিষয়টা নিয়ে হইচই করা কোনো উচিত হবে। তাতে মিডিয়ার চোখে পড়ে গেলে বিপদ আরও বাড়বে। এই, তোমরা তাড়াতাড়ি বডি তোলো, ফাস্ট। স্যার, কিন্তু যদি সত্যি এটা সিরিয়াল কিলারের কাজ হয়, তাহলে এই 3 নম্বর পয়েন্ট করে দেওয়ার মধ্য দিয়ে কোথাও সেই খুনি আমাদের মেসেজ পাঠাচ্ছে যে অলরেডি আরও 2টো খুন হয়ে গেছে। এক্স্যাক্টলি তাই। তাহলে তো আমাদের এখনই খোঁজ নিতে হবে যে এর আগে এরকম কোনো বডি রেস্কিউ করা হয়েছে কিনা। হ্যাঁ, আর এই বডিটা কার সেটাও জানতে হবে। সোমনাথ থানায় গিয়ে বেশ কয়েকটা থানায় ফোন করে খবর নিতে থাকলো, কিন্তু এমন কোনো ডেড বডির খবর পেল না যার সঙ্গে এই ডেড বডির মিল আছে। কোনো খবর পেলে? না স্যার, এখন অবধি যে কটা থানাতে ফোন করেছি তাদের বক্তব্য অনুযায়ী বিগত কয়েক মাসে এরকম অস্বাভাবিক কোনো ডেড বডি আসেনি। তাহলে কি খুনি কয়েক বছর ধরে এই হত্যালীলা চালিয়ে যাচ্ছে নাকি? বিষয়টা বেশ ভাবাচ্ছে আমাকে। আচ্ছা, তুমি ডেড বডির ছবি সব থানায় পাঠিয়ে জানবার চেষ্টা করো তো বিগত কয়েক দিনে এই ব্যক্তির নামে কোনো নিখোঁজ ডায়েরি করা হয়েছে কিনা। তাহলে অ্যাটলিস্ট আমরা একটা কিনারা তো পাবো। ওকে স্যার। কি মনে হতে ইন্দ্রজিৎ সেন একটু দাঁড়িয়ে গিয়ে সোমনাথকে বললেন, সোমনাথ, সকাল হয়ে এলো, কাল থেকে তোমার তো বাড়ি যাওয়া হয়নি একেবারেই। বাড়ি তো যাচ্ছিলাম স্যার, ফেরার পথেই বলাইদার ফোনটা পেলাম। আচ্ছা, বলাই কিভাবে খবরটা পেল?
একটা আননোন নাম্বার থেকে ওর ফোনে মেসেজ আসে। খুনি নিজেই হয়তো মেসেজ করেছে, কারণ সিরিয়াল কিলিং যারা করে তারা মূলত সাইকোপ্যাথ হয়। তারা চায় তাদের কাজ নিয়ে আলোচনাটা হোক। হতেই পারে স্যার, আমি সবটাই চেক করেছি, নাম্বারটা নট এক্সিস্ট বলছে, আর ভুয়ো নথি দিয়ে সিম তোলা। হ্যাঁ, বুঝলাম। সোমনাথ, তুমি এখন বাড়ি যাও, কয়েক ঘন্টা রেস্ট নিয়ে বরং বেলা 12টার দিকে একবার আসবে। ততক্ষণ আমি এদিকটা সামলে নিচ্ছি। স্যার আপনি? আরে আমি তো বাড়ি গিয়েছিলাম, খাওয়া দাওয়া করে 2.5 ঘন্টা মতো রেস্ট নিয়ে তারপরে এসেছি। তোমারই তো বরং রেস্ট হয়নি। দুপুর 1:10 থানায় এসে পৌঁছল সোমনাথ। সোমনাথ এসে দেখল ইন্দ্রজিৎ সেন উদ্ভ্রান্তের মতো থানার লকআপের পাশের করিডোর দিয়ে হেঁটে চলেছেন। তার চোখ মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। সোমনাথ ইন্দ্রজিতের কাছে গিয়ে জিজ্ঞেস করল, স্যার একটু দেরি হয়ে গেল, আসলে জ্যামে ফেঁসে গিয়েছিলাম। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তুমি তো মেসেজ করেছিলে। স্যার আপনাকে দেখে ভীষণ চিন্তিত মনে হচ্ছে। কেসটা কিন্তু ভীষণ কমপ্লিকেটেড। সবটা শুনলে তোমার মাথার ওপর দিয়ে যাবে একেবারে। বুঝি ডেড বডিটার কোনো আইডেন্টিটি পাওয়া গেল? না, আমি সমস্ত জায়গায় খোঁজ নিয়েছি, এই লোকটার পরিচয় কিছুই জানতে পারলাম না। কেউ কোনো রকম মিসিং ডায়েরি করেনি। তার থেকেও আশ্চর্য কি জানো, কপালে খোদাই করা সেই 3 নম্বরটা। লালবাজারের মেইন সার্ভার থেকে শুরু করে গত 10 বছরের ক্রাইম রেকর্ড দেখে ফেললাম। রাজ্যের কথা ছেড়ে দাও, কিন্তু দেশেও এরকম 1-2 কপালে লিখে দেওয়া কোনো মার্ডারের খবর নেই। স্যার আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্টকে খবর পাঠিয়েছিলেন? হ্যাঁ, অমর্ত্য স্যারের সঙ্গে আমার কথা হয়েছে। উনি ঘটনাটার কথা শুনে বেশ উত্তেজিত হয়ে পড়েন, আর তারপর আমাকে জানান, কোনো রকম হেল্প লাগলে আমাকে বলো। আর হ্যাঁ, ওই মিডিয়ার থেকে কিন্তু সাবধানে। স্যার ময়না তদন্তের রিপোর্ট এসেছে? হ্যাঁ, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে খুনটা রাত 12টা থেকে 1টার মধ্যেই হয়েছে। সোমনাথ, বলাইকে নিয়ে তুমি একটু আশেপাশে খোঁজ খবর নাও, তিল জ্বলাতেও যাও, দেখো কেউ ছেলেটাকে চিনতে পারে কিনা। ওকে স্যার। সন্ধে 7টা নাগাদ মুর্শিদাবাদের খড়গ্রাম থানা থেকে ফোন এলো ইন্দ্রজিতের কাছে। ফোন করেছেন থানার অফিসার সমরেশ বসু। ইন্দ্রজিৎ ফোনটা তুলে বললেন, হ্যাঁ বলুন অফিসার। স্যার, আপনি সকালের দিকে একটা ডেড বডির ছবি পাঠিয়েছিলেন। প্রায় 6:30 নাগাদ খড়গ্রাম থানায় একজন মিসিং ডায়েরি করে গেছে। আপনার ছবি ছেলেটির সাথে মিল রয়েছে। আমি সব ডিটেলস নিয়ে নিয়েছি। ছেলেটির বাড়ির লোককে কিছু জানায়নি এখনো। ওহ, গ্রেট নিউজ। আচ্ছা, একটা কথা বলুন তো, গত রাত্রে খুন হয়েছে আর আজকে 6:30টার দিকে মিসিং ডায়েরি কেন? রাতের পর থেকে ছেলের সঙ্গে এতক্ষণ কথা বলার গ্যাপ, বিষয়টা কেমন যেন অদ্ভুত লাগছে না? ছেলেটার নাম হলো সৌরভ দাস, বয়স 27 বছর, পেশায় ইলেকট্রিশিয়ান। খড়গ্রাম থেকে কলকাতায় যায় কাজ করতে। বাড়িতে বাবা মা আছেন, তারা লোকের জমিতে কাজ করেন। কাজকর্ম শেষ করে দুপুর 2:30টার দিকে ফোন করে খোঁজ নেন ছেলের, কিন্তু ছেলের ফোন পান না। প্রথম দিকে ওনারা বিষয়টিকে অতটা গুরুত্ব দেননি। বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করার পরেও যখন ছেলের তরফ থেকে কোনো ফোন এলো না, তখন সৌরভের বাবা রতন দাস ছেলের কলকাতার বন্ধু পুলস্তর নাম্বারে ফোন করতে থাকেন। তারপর পুলস্তই সৌরভ যে মেসে থাকতো সেখানে গিয়ে খোঁজ করে জানায় সৌরভ গতকাল 10টার দিকে খেয়ে দিয়ে মেস থেকে বেরিয়েছিল, আর ফেরেনি। সবটা জানার পরে রতনবাবু গ্রামের মোড়লকে সবটা জানান। তারপর মোড়লের পরামর্শেই একটু আগে থানায় আসেন। সৌরভ অবিবাহিত? হ্যাঁ, বাবা মায়ের একটি করে ছেলে আর মেয়ে। মেয়ের বেশ কয়েক বছর আগে বিয়ে দিয়েছেন। সৌরভ কোথায় থাকতো এখানে? কুঞ্জ ছায়া নামের একটি মেস বাড়িতে থাকতো। ওর যাবতীয় ডিটেলস আর সৌরভের বন্ধু পুলস্তর যাবতীয় ডিটেলস আমি আপনাকে মেইল করে দিচ্ছি। থ্যাঙ্কস। স্যার, কি যে বলেন না, এটা তো আমাদের ডিউটি নাকি? ফোনটা রেখে ইন্দ্রজিৎ বললেন, সোমনাথ, হ্যাঁ স্যার। আইডেন্টিটি পাওয়া গেছে। ছেলেটির নাম সৌরভ, বাড়ি খড়গ্রাম। গ্রাম থেকে শহরে আসা ছেলে।
হ্যাঁ, আর পেশাই হচ্ছে ইলেকট্রিশিয়ান। শোনো, আমাদের একবার পুলস্তকে ডাকতে হবে। পুলস্ত হচ্ছে সৌরভের বন্ধু। ওকে ডেকে আমাদের জানতে হবে যে এই ঘটনাটার আগে বা পরে সৌরভের সঙ্গে অদ্ভুত কিছু হয়েছিল কিনা। তবে হ্যাঁ, পুলস্তকে সৌরভের মৃত্যুর খবরটা দেবে না কিন্তু। তুমি সিভিল ড্রেসে যাও, তারপর পুলস্তকে সঙ্গে করে এখানে নিয়ে এসো। আমি ওর সঙ্গে একটু কথা বলতে চাই। ওকে স্যার। সোমনাথ চলে গেলে ইন্দ্রজিৎ একটা খাতার মধ্যে পয়েন্ট আউট করে লিখতে শুরু করেন। বয়স 27, গ্রাম থেকে শহরে আসা ছেলে, ইলেকট্রিশিয়ান। তবে কি খুনির টার্গেট গ্রাম থেকে শহরে আসা যুবকরা? সেই জন্যই কি আমরা এর আগে দুটো মার্ডার হিস্ট্রি খুঁজে পাচ্ছি না? কারণ গ্রাম থেকে যে সমস্ত ছেলে শহরে আসে তাদের মধ্যে প্রচুর মানুষ শহরে এসে হারিয়ে যায়। গ্রামের মানুষ একসময় তাদের খোঁজ করতে করতে তাদের কথা ভুলে যায়, আবার নিখোঁজ বা খুনের ব্যাপারটা সবসময় সবার মাথাতেও আসে না। সেই জন্যই কি আগের দুটো মার্ডার আমাদের চোখ এড়িয়ে গিয়েছে একেবারেই? নাকি এটা কোনো ব্যক্তিগত আক্রোশ? পুলিশের চোখ অন্যদিকে ঘোরানোর জন্য এভাবে নাম্বারিং করা হয়েছে। কিছুই বুঝতে পারছি না। এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। হঠাৎ থানার ল্যান্ডলাইনটা বেজে উঠল। ইন্দ্রজিৎ রিসিভারটা তুললেন। ওপাশ থেকে অমর্ত্য চ্যাটার্জির গলা পাওয়া গেল। ইন্দ্রজিৎ, তিলজলার কেসটার কতদূর প্রোগ্রেস করলে? হ্যাঁ স্যার, ডেড বডিটা কার জানতে পেরেছি। এখন জিজ্ঞাসাবাদ চলবে, নিশ্চয়ই কিছু একটা ক্লু পাওয়া যাবে। দেখো, আগের দুটো খুনের বিষয়ে যেহেতু এখনো অবধি কিছু জানা যায়নি, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এটা তদন্তকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য খুনির একটা মাস্টার প্ল্যান। যাই হোক, খুব তাড়াতাড়ি এই কেসটা সলভ করতে হবে। মিডিয়া কিন্তু ইতিমধ্যেই গন্ধ পেয়ে গেছে। হোয়াট? হ্যাঁ, ডেড বডিটা যখন ড্রেন থেকে তোলা হচ্ছিল সেই সময় কেউ একটা ছবি তুলে মিডিয়ায় সেটা লিক করে দিয়েছে। এইটা কিভাবে সম্ভব স্যার? অত রাত্রে আমরা ছাড়া আর কেউ তো ওখানে ছিল না। হতে পারে আশেপাশে কারোর বাড়ির জানলা খোলা ছিল। তবে একটা পজিটিভ ব্যাপার হচ্ছে ড্রেন থেকে তোলার সময় বডির কপালের অংশটা অতটা পরিষ্কারভাবে ফুটে ওঠেনি, তাই একদিক থেকে একটু রক্ষে। মিডিয়া জানতে পেরেছে মানে তো যে কোনো সময়ে খবরটা ব্রেকিং করবে। হ্যাঁ, কিন্তু কপালের নম্বরটার বিষয় এখনো পর্যন্ত কিছুই ওরা জানতে পারেনি, তাই এটা একটা নর্মাল মার্ডার কেস হয়েই রয়েছে ওদের কাছে। দেখো, হয়তো আজ রাত্রের দিকে বা কাল টেলিকাস্ট করবে। তাহলে তো সোমনাথের বাবা মাকে এক্ষুনি সবটা জানাতে হয়, তাদের আনার ব্যবস্থা করতে হয়। ওকে স্যার, আমি খড়গ্রাম থানার অফিসার সমরেশকে ফোন করে ওনার সাথে কথা বলে নিচ্ছি। আর আপনি চিন্তা করবেন না, প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনি পাবেন। হ্যাঁ, তোমার উপর সেই বিশ্বাস আমার আছে ইন্দ্রজিৎ। ওকে স্যার। ফোনটা রাখার পর ইন্দ্রজিৎ ভাবতে শুরু করলেন। এই খবরটা লিক করলো কে? আমাদের পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে কেউ হবে নিশ্চয়। না না, মাথা কাজ করছে না। এত রাত্রে আশেপাশের বাড়ির কেউ যদি জানালা খুলেও থাকে, ঠিক সেই সময় তারা সবটা দেখে ছবিও তুলে ফেললো। তাহলে কি তারা জানতো যে ড্রেনটার মধ্যে বডি ফেলা হয়েছে? তাহলে তারা পুলিশকে ইনফর্ম করেনি কেন? আশেপাশের বাড়িগুলোতে একবার খোঁজ নিতে হবে যা দেখছি। পুলস্তকে আধ ঘন্টার মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে আনলো সোমনাথ। স্যার, আমার বন্ধুর কোনো খবর পেলেন কি? আসলে ওর বাবা মাকে জানাতে হবে তো। তোমার বন্ধুকে কলকাতায় এসে কাজ করার আইডিয়াটা তুমি তো দিয়েছিলে। আগে হ্যাঁ, আসলে গ্রামের দিকে রোজগার সেরকম হচ্ছিল না, আর সৌরভ বিয়ে করার প্ল্যান করছিল। বিয়ে? সৌরভের কারোর সঙ্গে সম্পর্ক ছিল? না স্যার, সেরকম কিছু নয়। তবে একটা ছেলে রোজগারপাতি করলেই তো তার ইচ্ছে হয় বিয়ে করার, তাই না? ওরও ইচ্ছা ছিল 1-1.5 বছরের মধ্যে বিয়ে করার। এখন বিয়ে করতে গেলে গ্রামের পুরনো বাড়ি ঠিকঠাক করতে হবে, যে কারণে টাকা চাই। সেই কারণেই ও আমাকে ওর সমস্যার কথা সব খুলে বলে, আর আমি ওকে বলি কলকাতায় আসতে। মেসটার ঠিকানাও আমি ওকে দিয়েছিলাম। সৌরভের নতুন কোনো বন্ধু হয়েছিল এই সময়, জানো তুমি কিছু? না, সেরকম কিছু জানি না। তবে
মাল খাওয়ার জন্য মাঝে মধ্যে কলকাতার বারগুলোতে চলে যেত। প্রথম দিকে আমাকে ডাকতো, কিন্তু গত কয়েক মাস ধরে আর ডাকতো না। কার সঙ্গে যেত আমি সেটা জানি না। তুমি কি করো? আগে আমার মুদিখানার দোকান আছে স্যার। তোমার সঙ্গে সৌরভের লাস্ট কবে কথা হয়? গতকাল ভোরবেলায় একবার কথা হয়েছিল। নতুন বেশ কিছু কাজ পেয়েছে, সেখানে বেশ ভালোই ইনকাম হচ্ছে। একদিন দারু পার্টি হবে, এই সবই বলছিল। স্যার, আপনারা কি সৌরভের কোনো খবর পেয়েছেন? হ্যাঁ, তুমি সৌরভের বাবা মাকে আনার ব্যবস্থা করো। কিন্তু স্যার, সৌরভ কোথায়? আপনারা পরিষ্কার করে কিছু বলছেন না। কিছু কি হয়েছে? পুলস্ত, তোমার বন্ধু আর নেই। নেই? নেই মানে? গতকাল রাত্রে আমরা ওর মৃতদেহ উদ্ধার করেছি। আজ সন্ধ্যে 7টার আগে পর্যন্ত আমরা জানতাম না ওর পরিচয় কি। বেশ কিছুক্ষণ আগে জানতে পারি যখন সৌরভের বাবা পুলিশে ডায়েরি করেন। আপনি আপনি কি বলছেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। গতকাল সকালেও যার সঙ্গে কথা হলো সে এইভাবে। থানার মধ্যে কান্নায় ভেঙে পড়ল পুলস্ত। সোমনাথ এগিয়ে গিয়ে বলল, পুলস্ত, নিজেকে সামলাও। তোমার এখন অনেক কাজ। কাকু কাকিমাকে খবর দিয়ে নিয়ে আসতে হবে এখানে। মৃত্যুটা একটু সন্দেহজনক বলে আমরা তদন্ত করছি। কাল সকালের মধ্যে আশা করা যাচ্ছে ডেড বডি দিয়ে দিতে পারবো তোমাদের হাতে। তাই তোমাকেই উদ্যোগ নিয়ে সৌরভের বাবা মাকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। তাই করব স্যার। ছোটবেলায় পড়েছিলাম শ্মশানেও যে পাশে থাকে সে বন্ধু। আমি আমার বন্ধুর কর্তব্য সবসময় করব। পুলস্ত চলে যেতেই ইন্দ্রজিৎ বললেন, পুলস্তর ওপর নজর রেখো। বলা যায় না, টাকা পয়সা নিয়ে হয়তো ঝামেলা হয়েছিল বলে খুনটা ওই করেছে। এখন কুমিরের কান্না কাঁদেছে আর তদন্তের গতি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য 3 নাম্বারটা লিখে রেখেছে। আপনার তাহলে মনে হচ্ছে এটা সিরিয়াল কিলারের কাজ নয়? আমার মনে হওয়া বা না হওয়াতে কিছু এসে যায় না সোমনাথ। প্রমাণ শেষ কথা বলে। মৃতদেহ দেখে তোমার মতন আমারও মনে এসেছিল একটা সন্দেহ, কিন্তু কোনো দিক থেকেই কোনো রকম ক্লু পাচ্ছি না। ছাড়ো সব, খবরটা মিডিয়া কভার করার আগে সৌরভের বাবা মায়ের হাতে বডিটা তুলে দিতে হবে আর কাজ শেষ করতে হবে, নইলে অযথা প্যানিক ছড়াবে চারিদিকে। তুমি আশা করি বুঝতে পারছো সব কিছুই। হ্যাঁ স্যার। পরদিন সকালবেলায় সোমনাথ এবং পুলস্তর উদ্যোগে সৌরভের বাবা মাকে গ্রাম থেকে নিয়ে আসা হলো এবং তাদের হাতে বডি তুলে দিয়ে দ্রুততার সঙ্গে সৎকার সম্পন্ন করা হলো। সেদিন সকাল 10টা নাগাদ মিডিয়া সৌরভের ডেড বডি ড্রেন থেকে পাওয়ার খবরটা ব্রেকিং করল। তার ঠিক পরেই জুম করে কপালে লেখা নাম্বারের জায়গাটাও দেখানো হলো। পুলিশের ব্রিফ রেডি ছিল। সেই অনুযায়ী ইন্দ্রজিৎ মিডিয়ার সামনে বাইট দিলেন। এই খুনটা কোনো ব্যক্তিগত আক্রোশ থেকেই করা হয়েছে। নম্বরটা তদন্তকে ভুল পথে চালিত করবার জন্য লেখা। মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্ত শেষ হলে খুনিকে তা জানা যাবে। ইন্দ্রজিতের সাজানো গোছানো ন্যারেটিভের মধ্যে থেকেও ফাঁক খুঁজে বিরুদ্ধ প্রচার করতে শুরু করলো মিডিয়া। 3 নাম্বারটা নিয়ে একটা প্যানিক সৃষ্টি করতে শুরু করলো সব জায়গায়। অন্যদিকে ইন্দ্রজিতের নিজের মনের মধ্যেও একটা খচখচানি তৈরি হলো। সৌরভের খুনটাকে স্বাভাবিক মৃত্যু বলে কিছুতেই মানতে পারল না সে। ঘটনার পর কেটে গেল 7 দিন। মিডিয়ার বিরুদ্ধ প্রচারের মাঝেও ইন্দ্রজিৎ নিঃশব্দে আশেপাশে অনেক জায়গায় খোঁজখবর করতে শুরু করলেন। তবে কেউই এই মৃত্যু সম্পর্কে কিছুই বলতে পারল না। একমাত্র কুঞ্জ ছায়ার একজনের কাছ থেকে ইন্দ্রজিৎ জানতে পারল যে বিগত কয়েক মাস ধরে অন্নপূর্ণা ভাতের হোটেলের রাঁধুনি মৌটুসির সঙ্গে সৌরভের একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল। আরও জানা গেল যে বন্ধুর এই প্রেমের সম্পর্কের কথা পুলস্ত জানত। পুলস্ত তাহলে সেদিন মিথ্যে কথা বলল কেন? তার বন্ধু প্রেমে পড়েছিল বলে তাকে এড়িয়ে যাচ্ছে, এটা সে না বলে সে কেন বলল যে সে কিছুই জানে না?
তাহলে কি পুলস্তই কিছু লুকোচ্ছে? আমাকে একবার মৌটুসির সঙ্গে কথা বলতে হবে। কিন্তু ভাতের হোটেলে পৌঁছে ইন্দ্রজিৎ জানতে পারল প্রায় 9 থেকে 10 দিন আগেই মৌটুসি ছুটি নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছে। হোটেলের মালিকের থেকে মৌটুসির নাম্বার নিয়ে ফিরে এলেন ইন্দ্রজিৎ। সেদিন সন্ধেবেলা তিলজলা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে ডানকুনি হাইওয়ের একটা অন্ধকার ফ্লাইওভারের নিচে দাঁড়িয়েছিল সাব ইন্সপেক্টর বিদ্যুৎ কর্মকার এবং হেড কনস্টেবল মৃত্যুঞ্জয় রায়। হেড কনস্টেবল মৃত্যুঞ্জয় রায় গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিল একটা কালো মার্সিডিজের দিকে। মার্সিডিজের মধ্যে ড্রাইভিং সিটে মাথা হেলিয়ে বসে রয়েছেন একজন মধ্যবয়স্ক লোক। বিদ্যুৎ ভদ্রলোকের মাথার দিকে তাকিয়েই চমকে উঠল। তারপর বলল, মৃত্যুঞ্জয়, ম্যাডামকে এক্ষুনি ফোন করো। ওকে স্যার, করছি। মৃত্যুঞ্জয়ের ফোন পেয়ে থানা থেকে তড়িঘড়ি ছুটে এলো ইন্সপেক্টর অমৃতা রাও। তারপর ডেড বডির মাথার দিকে তাকাতেই অমৃতা চমকে উঠল। মৃতদেহের চুলের বেশ কিছুটা অংশ কেটে কেউ একটা নকশা এঁকে দিয়েছে, কিন্তু নকশাটা কি সেটা খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কারণ একে চারিদিক অন্ধকার, তারপরে ডেড বডিটা সিটের দিকে হেলানো অবস্থায় আছে। অমৃতা জিজ্ঞাসা করল, ডেড বডিটা প্রথম কে দেখতে পেয়েছে? ম্যাডাম, আমি দেখতে পেয়ে স্যারকে ফোন করি, কারণ আপনি তখন একটা মিটিংয়ে ব্যস্ত ছিলেন, তাই আপনাকে বিরক্ত করিনি। স্যার তারপর এখানে এসে ডেড বডির মধ্যে ওই চিহ্নটা দেখে আপনাকে ফোন করতে বলেন। ম্যাডাম, বডিটা আমি নামাবো, তাহলেই আপনি লক্ষ্য করতে পারবেন। কুইক। বডিটাকে নামাতেই অমৃতা লক্ষ্য করল মধ্যবয়স্ক লোকটার পরনে নীল রঙের জামা আর ছাই ছাই কালারের দামি ব্র্যান্ডেড প্যান্ট, চোখে চশমা, বুকের কাছে ক্ষত, আর ঠিক মাথার কাছে বেশ কিছু চুল তুলে অদ্ভুত কায়দায় লেখা হয়েছে 4। বডিটা দেখার সঙ্গে সঙ্গে অমৃতার মনে পড়ে গেল 1 সপ্তাহ আগেই ইন্দ্রজিৎ তাকে ফোন করে বলেছিলেন, অমৃতা, আমরা একটা বডি পেয়েছি যেখানে কপালে 3 নম্বর লেখা আর বুকের কাছে ছুরি দিয়ে বারবার ক্ষত করা। আমার মনে হচ্ছে এটা সিরিয়াল কিলারের কাজ। যদি তোমাদের কাছে এরকম কোনো খুনের বা লাশের ব্যাপারে খবর থাকে আমাকে একটু ইনফর্ম করো। অমৃতার মুখটা মুহূর্তের মধ্যে শক্ত হয়ে গেল। সে বুঝতে পারল কিছু একটা হচ্ছে যেটা খুব খারাপ, কিন্তু এখানে উপস্থিত কাউকে অমৃতা সেটা বুঝতে দিল না, কারণ অমৃতাও চায় না এই কেসটা কোনোভাবে মিডিয়া জানতে পারুক। সে যত তাড়াতাড়ি পারল বডিটাকে তুলে মর্গে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করল। তারপর থানায় গিয়ে ফোন করল ইন্দ্রজিৎকে। স্যার, আমি অমৃতা বলছি। গত সপ্তাহে যে ডেড বডির কথা বলেছিলেন আপনি, ঠিক সেম প্যাটার্নে খুন করা একটা বডি আমরা পেয়েছি। মধ্যবয়স্ক লোক, তবে মাথার কাছে চুল কেটে 4 লেখা আছে। 3 তারপরে 4, তার মানে পরপর খুনগুলো হচ্ছে। ঠিক আছে, আমি যাচ্ছি কিছুক্ষণের মধ্যে। ওকে স্যার। ফোনটা রাখার পর হেড কনস্টেবল মৃত্যুঞ্জয় অমৃতার ঘরে ঢুকে বলল, ম্যাডাম, ওই লোকটার পকেট থেকে এই পার্সটা পেয়েছি, এর মধ্যে লোকটার ডিটেলস আছে। কই দাও। এই তো, ভদ্রলোকের নাম শুভময় সেন। এই কার্ডে নাম্বারও দেওয়া আছে, মোবাইল নাম্বার। আচ্ছা মৃত্যুঞ্জয়, তুমি যখন বডিটা দেখেছিলে তখন আশেপাশে কোথাও ভদ্রলোকের ফোন দেখেছিলে? না ম্যাডাম। বিষয়টা খুব অদ্ভুত না? এরকম একজন সুটেড বুটেড লোক গাড়িতে আছেন, অথচ তার কাছে তার কোনো ফোন নেই। ফোনটা কি খুনির কাছে থাকতে পারে? কথার মাঝখানেই বিদ্যুৎ ঘরে ঢুকল। তারপর মৃত্যুঞ্জয়কে বলল, মৃত্যুঞ্জয়, সামনের দোকান থেকে একটু চা নিয়ে আসার ব্যবস্থা করো তো। ম্যাডাম, ইন্দ্রজিৎ স্যার এসছেন, আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। বডিটা যেহেতু প্রথম মৃত্যুঞ্জয় দেখেছে, তাই মৃত্যুঞ্জয়েরও এখানে থাকা উচিত। বেশ তো, ও চাটা নিয়ে আসুক, আর তার সঙ্গে বরং একটা ডিম টোস্টও নিয়ে এসো। ইন্দ্রজিৎ স্যার এসছেন বলে কথা, তারপর জমিয়ে এই কেসটা নিয়ে আলোচনা করা যাবে। ওকে স্যার। ম্যাডাম, আমি তাহলে চা আর টোস্টটা নিয়ে আসি।
হ্যাঁ, তাড়াতাড়ি এসো। ইন্দ্রজিৎ অফিসে ঢুকে বললেন, অমৃতা, আমি ডেড বডিটা দেখলাম, কিন্তু অদ্ভুতভাবে ভদ্রলোকের মধ্য বয়স, আর এর আগে যে টার্গেট ছিল তার বয়স 27, একজন ইলেকট্রিশিয়ান। আর এই ভদ্রলোককে দেখে মনে হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের কেউ। খুনগুলোর পেছনে যে কি মোটিভ থাকতে পারে তা আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। স্যার, আমি নিজেও বুঝতে পারছি না যে কি বিষয় হতে পারে, তবে লোকটার নাম জানা গেছে, শুভময় সেন। একটা কার্ডও তার পকেট থেকে পাওয়া গেছে। সেটা দেখে যতটুকু বোঝা গেছে ইনি রঙের ডিলার। আপনি আসার আগে আমি এইটুকুই জানতে পেরেছি। ওনার পরিবারকে এখনও খবর দেওয়া হয়নি। বেশ কিছু নাম্বার পাওয়া গেছে, আশা করা যাচ্ছে তার মধ্যে থেকে একটা ওনার পরিবার বা অফিসের কারো নাম্বার হতে পারে। আচ্ছা, ওনার মোবাইল ফোন পাওনি? না স্যার। খুবই অদ্ভুত ব্যাপার। আগের ক্ষেত্রেও আমরা ডেড বডির আশেপাশে কোনো মোবাইল পাইনি, তখন জিনিসটা অতটা গুরুত্ব দিইনি, কিন্তু এখন একজন এত বড় ডিলারের কাছে মোবাইল ফোন নেই, বিষয়টা বেশ অদ্ভুত লাগছে। মোবাইল ফোনগুলো কি তাহলে সব খুনের কাছে আছে নাকি? আমার মনে হচ্ছে ফোনগুলো সব নষ্ট করে দিয়েছে। বিকৃত মস্তিষ্ক না থাকলে কি এমন করে খুন করে মানুষে? খুব সম্ভব। আচ্ছা বিদ্যুৎ, তোমার এই কেসটা নিয়ে কী ধারণা? স্যার, একজন রঙের ডিলার আর একজন ইলেকট্রিশিয়ান, আমার মনে হয় না এদের মধ্যে কোনো লিঙ্ক আছে। তবে ম্যাডাম, আপনার কথা মতো আমি ফোন নাম্বারগুলোতে ফোন করেছিলাম। একটা ফোন নাম্বার অফিসের ছিল। অফিসে প্রথমে ফোনটা বেজে যাওয়ার পর সেকেন্ড টাইম আবার ফোন করি, তখন সেখানকার ম্যানেজার ফোনটা ধরেন, আর ওনার থেকেই আমি মিসেস পিহু সেনের নাম্বার পেয়েছি। ওনাকে ফোনে সবটা বলেছি, উনি কিছুক্ষণের মধ্যেই থানায় আসছেন বললেন। কথাবার্তার মধ্যে মৃত্যুঞ্জয় চা আর টোস্ট নিয়ে ঢুকল। ইন্দ্রজিৎ চায়ে চুমুক দিলেন, আর অমৃতা বলল, স্যার, মৃত্যুঞ্জয় প্রথম বডিটা দেখেছে। থ্যাঙ্কস, তোমার একটা ধন্যবাদ প্রাপ্য। না না, ধন্যবাদ কিসের স্যার, এটা আমার ডিউটি। গ্র্যাজুয়েশনের পর চাকরিতে ঢুকেছিলাম, 5 বছর হয়ে গেল। আপনাদের দেখে এত কিছু শিখেছি, সেটাই ফলো করার চেষ্টা করি আর কি। হ্যাঁ, তোমার বয়সটা অনেক কম, চেষ্টা করো, হয়তো তাড়াতাড়ি প্রমোশন পাবে। স্যার, এই কেসটা না মনে হচ্ছে সিরিয়াল কিলারের কেস। আপনারা যদি এই কেসে আমাকে আপনাদের সঙ্গে থাকতে দেন, আমি খুব উপকৃত হব। ইন্দ্রজিৎ কিছু বলার আগেই বিদ্যুৎ বলল, মৃত্যুঞ্জয়, এই কেসে যদি স্যার ম্যামের সঙ্গে কেউ থাকে তাহলে আমি থাকবো অথবা সোমনাথ থাকবে। তুমি নিজের অকাতটা ভুলে যেও না, কেমন? মৃত্যুঞ্জয়ের চোখটা ছলছল করে উঠল। সে কিছু বলল না। ইন্দ্রজিৎ বললেন, কার কত ক্ষমতা সেটা তো কেস সলভিংয়ের ক্ষেত্রেই দেখা যাবে, তাই না? যে যত বেশি ইনফরমেশন দিতে পারবে সেই সব থেকে বেশি ক্রেডিট পাবে। এক্ষেত্রে পোস্ট দেখা হবে না। বিদ্যুৎ, মিসেস সেন থানায় এলে ওনাকে জিজ্ঞাসাবাদ করো। আর শোনো, মৃত্যুঞ্জয়কে তোমার সঙ্গেই রেখো। তোমার মাথাতে কোনো প্রশ্ন না এলে ওর মাথাতে আসতেই পারে। অমৃতাও এই ব্যাপারটায় ঘাড় নেড়ে সম্মতি জানালো। মৃত্যুঞ্জয় এতে খুশি হয়ে বলল, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাডাম। মৃত্যুঞ্জয় আর বিদ্যুৎ বেরিয়ে গেলে অমৃতা ইন্দ্রজিৎকে বলল, 10 বছরের উপর হয়ে গেল এই প্রফেশনে, কিন্তু এরকম কেস আমি কখনো পাইনি। হ্যাঁ, তুমি তো আমার জয়েনিংয়ের 2 বছর পরেই জয়েন করেছিলে। তোমার প্রথম পোস্টিং তো মুর্শিদাবাদে বোধহয়, তাই না? হ্যাঁ স্যার, আপনার স্যার সব মনে থাকে। এই স্মৃতিটুকুই তো সম্বল। কোন গ্রামে পোস্টিং হয়েছিল যেন? খড়গ্রাম। এই খড়গ্রামেই তো সৌরভের বাড়ি। হ্যাঁ জানি, অমর্ত্য স্যার বলেছেন। অমর্ত্য স্যার? স্ট্রেঞ্জ, উনি নিজেই কেসটা ডিটেলস সকলকে দিতে মানা করলেন, আর উনি অমৃতাকে ফোন করেছিলেন। আচ্ছা, স্যার কি বলেছিলেন অমৃতা? তেমন কিছু নয়, তবে আমি যেহেতু এক সময় খড়গ্রামে পোস্টেড ছিলাম, তাই উনি আমাকে জিজ্ঞেস করছিলেন বেশ কিছু বিষয়। এই যেমন সৌরভের মৃত্যুর সঙ্গে কোনো রাজনৈতিক যোগ বা পারিবারিক শত্রুতা থাকতে পারে কিনা, এইগুলো যেন আমি গ্রাউন্ড লেভেল থেকে খবর নিই। আসলে ওখানে এখন যারা পোস্টিং রয়েছে তারা তো আমার পরিচিত, তাই। হ্যাঁ, কেসটা নিয়ে স্যার নিজেও ভীষণ এক্সাইটেড। স্বাভাবিক,
এই কেসটা সত্যি একদম ইউনিক। ওদিকে মিসেস সেনকে প্রশ্ন করতে শুরু করলো বিদ্যুৎ। ম্যাডাম, আপনার হাজব্যান্ডের বয়স কত? 55 বছর। আপনাদের বিয়ে কত বছর হয়েছে? বছর করে। ছেলে মেয়ে? একটি ছেলে এবছর মাধ্যমিক দেবে। মিস্টার সেনের কিসের বিজনেস ছিল? রঙে টেলার ছিলেন। আচ্ছা, ওনার কি কোনো শত্রু ছিল? কে এই কাজ করতে পারে বলে আপনার ধারণা? আমার বর খুব ভালো মানুষ, ওনার কোনো শত্রু ছিল বলেও আমি জানি না। আপনার সঙ্গে এর মধ্যে ওনার কোনো ঝগড়া হয়েছিল? না, আর যদি হয়েও থাকে সেরকম ঝগড়া প্রত্যেক ঘরে ঘরে হয়। তার জন্য কি আমি আমার বরকে খুন করেছি? অদ্ভুত প্রশ্ন করছেন তো আপনি। না, মানে আমি আর কি। আপনাদের প্রশ্ন হয়ে গেলে আমি কি এবার আসতে পারি? আপনি একটু ওয়েট করুন, আমি এখনই আসছি। বিদ্যুৎ ভিতরে চলে গেলে মৃত্যুঞ্জয় মিসেস সেনকে জিজ্ঞাসা করল, ম্যাডাম, আপনি আপনার স্বামীর মুখে সৌরভ দাস এই নামে কারুর নাম শুনেছিলেন? মিসেস সেন খুব অবাক হয়ে তাকালেন প্রশ্ন শুনে। তারপর বললেন, না, এমন কোনো নাম আমি শুনিনি। আচ্ছা, আপনার বরের যে ফ্যাক্টরি আছে সেটা কি সব জায়গায় আছে? না, অল্প কিছু জেলায়। কোন কোন জেলায় আছে? কলকাতা, বর্ধমান, হুগলি আর মুর্শিদাবাদে। একটা ছিল বহু বছর ধরে বন্ধ। আচ্ছা, মুর্শিদাবাদের কোথায় আছে? জায়গাটার নাম মনে পড়ছে না। ওনার যিনি ম্যানেজার তিনি বলতে পারবেন। অনেক বছর আগের ঘটনা, যেখানে সুবিধা হচ্ছিল না বলে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি এক কাজ করুন, আপনি আপনার নম্বরটা দিয়ে রাখুন, আমি আপনাকে ফোন করব। আপনি একটু জেনে বলবেন যে কোনখানে ফ্যাক্টরিটা ছিল। বেশ। মিসেস সেনের নাম্বারটা যখন ফোনে সেভ করছে মৃত্যুঞ্জয়, ঠিক সেই মুহূর্তে বিদ্যুৎ এসে বলল, মিসেস সেন, আমাদের ম্যাডাম একবার আপনাকে ভেতরে ডাকছেন, কিছু প্রসিডিওর আছে। চলুন। মৃত্যুঞ্জয়, কি কথা বলছিলে ওনার সঙ্গে? শোনো, কেসটা না যথেষ্ট গুরুত্বপূর্ণ। তুমি ভেবো না তোমার ওই হেরো মাথা নিয়ে কেসটা সলভ হবে। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। তাচ্ছিল্যের একটা হাসি হেসে বিদ্যুৎ চলে গেল অন্যদিকে। মৃত্যুঞ্জয়ের মুখটা শক্ত হয়ে উঠল। ইন্দ্রজিৎ কেসের ফাইলগুলো খুঁটিয়ে পড়ছিলেন। সেই সময় ফোনটা বেজে উঠতেই ইন্দ্রজিৎ একটু বিরক্ত হলেন। তারপর ফোনটা বের করে দেখলেন মৃত্যুঞ্জয় ফোন করেছে। স্যার, একটা খুব জরুরি ইনফরমেশান আছে। হ্যাঁ বলো, কি ইনফরমেশন? সৌরভ দাস, তার বাড়ি ছিল স্যার খড়গ্রামে, আর রিসেন্টলি যিনি খুন হয়েছেন শুভময় সেন, তার একটা কারখানা রয়েছে খড়গ্রামে। শুভময় সেনের অফিস, বন্ধুবান্ধব, পাড়া বা পরিবারের মধ্যে কিন্তু কোনো শত্রু নেই যে এই কাণ্ডটা ঘটাতে পারে। আমার মনে হচ্ছে যে খুন করছে সে খড়গ্রামের লোকেদের সঙ্গে জড়িত মানুষকেই খুন করছে, বা খড়গ্রামের লোকেদের বেছে বেছে খুন করছে। কিছু তো একটা সিমিলারিটি আছে। মৃত্যুঞ্জয়, তুমি সত্যিই জুয়েল। ফোনটা রেখে ইন্দ্রজিৎ আপন মনেই হেসে উঠলেন, যেন কোনো জটিল অঙ্ক মিলে গেছে। সোমনাথ তখন রুমে আসার আগে জিজ্ঞেস করল, আসবো স্যার? হ্যাঁ এসো। এসপি স্যার ফোন করেছিলেন সৌরভ দাসের খুন আর তারপরেই শুভময় সেনের খুন নিয়ে। উনি বেশ উত্তেজিত হয়ে পড়েছেন। সবথেকে বড় কথা, শুভময় সেনের খুনটাও নাকি মিডিয়াতে জানাজানি হয়ে গেছে। ওরা খবরটা ব্রেকিং করবে, এমনকি মাথায় ডিজাইন করে লেখা 4 নাম্বারটাও। হোয়াট? তুমি খবরটা আমাকে আগে দাওনি কেন? স্যার, আপনি তো ডানকুনি থানায় গিয়েছিলেন এই কেসটা নিয়ে জরুরি আলোচনা করতে। তার মধ্যে এত কিছু হয়ে গেল, আমি আপনাকে জানাবার সুযোগ পাইনি স্যার। এবার মিডিয়া ছেঁকে আসবে। এই মিডিয়ার খোঁচরগুলো যে কোথায় কোথায় লুকিয়ে থাকে আমি বুঝতে পারি না। গর্তের তলা থেকেও এরা ঠিক খবর পেয়ে যায়। এবার এক্ষুনি থানায় আসবে আর আমাদেরকে একেবারে ছেঁকে ধরবে পুরো। প্লিজ তুমি এই বিষয়গুলো একটু হ্যান্ডেল করো এখন। স্যার, তবে আপনি এত চিন্তা করবেন না। আপনি কেসটা স্টাডি করুন, মিডিয়া এলে আমি সামলে নেব। আমি বরং বাইরে থাকছি। সোমনাথ, আমার কেন জানি না মনে হচ্ছে সোর্সের মধ্যেই ভূত আছে। ডিপার্টমেন্টেরই কেউ এই খবরগুলো লিক করছে। সেটা কে? এমন কেউ যে এই কেসটা থেকে লাভ তুলতে চায় বা এই কেসের ক্রেডিট নিতে চায়। আবার এমনও হতে পারে যে সিরিয়াল কিলার নিজেই এই কাজটা করছে, কারণ সে মানুষের সাবাসই চায়।
তবে যে ছবিটা মিডিয়াতে লিক হয়েছিল সৌরভের, সেটা কিন্তু আমি খুব ভালো করে দেখেছি। আমাদের রণজয়ের তোলা ছবি। হ্যাঁ, সেই রাত্রে তো ও আমাদের সঙ্গেই ছিল, আর আপনার অর্ডারেই তো ওর তোলা ছবি আমি সমস্ত থানাতে পাঠিয়েছিলাম। আমার মনে হচ্ছে ওই ছবিটি মিডিয়াতে লিক হয়েছে। যতগুলো থানায় পাঠানো হয়েছে সেই থানার মধ্যেই মিডিয়ার কোনো লোক ছিল। ঠিক আছে, তুমি বাইরে যাও, আমি দেখে নিচ্ছি। আর পুলিশকে একবার ডেকে পাঠাও তো, ওর সঙ্গে আরেকবার কথা বলতে হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, যদি সত্যি এটা সিরিয়াল কিলিং হয়, তাহলে একটা সাইকোপ্যাথের পক্ষে তো সব কিছুই করা সম্ভব। পরবর্তীতে নেক্সট টার্গেট কে হবে আপনি ভাবতে পারছেন? ভাবতে পারবো। এই খড়গ্রামে সৌরভ আর শুভময়ের মধ্যে যোগাযোগের কেন্দ্রটা জানতে পারলেই সব জানতে পারবো। তখন সবটা ছবির মতো ক্লিয়ার হয়ে যাবে। সোমনাথ চলে যাচ্ছিল, ইন্দ্রজিৎ হঠাৎ ডাকলেন। সোমনাথ, তোমার মায়ের শরীর এখন কেমন আছে? গত রাতে বলেছিলে যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ, আসলে নার্স আছে রাখা, তবু মাঝে মধ্যে একটু সমস্যা হয়। হ্যাঁ, বুঝতে পারি। একদিকে অসুস্থ মা, অন্যদিকে অফিস সামলানো। একটা বিয়ে করো না। কি যে বলেন স্যার! অমনি লজ্জা পাই। শোনো, তুমি মিডিয়াকে বাইকটা দিয়ে দাও, তারপর পুলিশকে একটু খবর পাঠাও। তারপর মনে হলে বাড়ি চলে যেও। না স্যার, রাজমা ঠিক আছেন। পুলিশ তো, আমি জানি তুমি অনেক কিছু জানো আর সেটা লুকিয়ে যাচ্ছ সম্পূর্ণ। স্যার, আপনি ভুল ভাবছেন। কেন সৌরভ গ্রাম থেকে কলকাতায় এলো? আমি ওর বাড়ির লোকেদের সঙ্গে কথা বলেছি, ওর কাজের কোনো সমস্যা ছিল না গ্রামে। ও বাড়িতে বলেছে তুমি নাকি ওকে এক্সট্রা ইনকামের প্রলোভন দেখিয়ে শহরে নিয়ে এসেছো। ও কেন এমন মিথ্যে কথা বলেছে আমি জানি না, তবে সৌরভ নিজেই গ্রামে থাকতে চাইছিল না, কাজের খোঁজ করছিল। কেন সেটা তো ওই বলতে পারবে। সৌরভের সঙ্গে তোমার দূরত্বটা তৈরি হয় কেন? সত্যি কথা বলবে। আমাদের কাছে কিন্তু খবর আছে আগের দিন তুমি মিথ্যে বলেছ। স্যার, আসলে তেমন কোনো ব্যাপার নয়। সৌরভের কারোর সঙ্গে প্রেম ছিল? না স্যার, তেমন কিছু আমি জানি না। মৌটুসিকে তুমি চেনো না বলতে চাইছো? মুহূর্তের মধ্যে পুলস্তর মুখটা অন্ধকার হয়ে গেল। সে কান্নায় ভেঙে পড়ল। তারপর বলল, মায়েরই বলছি স্যার, মায়েরই বলছি, আমি কিছুই করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। মৌটুসি কিন্তু আমাদেরকে সবকিছু বলেছে। তুমি যে সৌরভকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলে সেটাও, আর সৌরভের সঙ্গে শুভময় সেনের যোগাযোগের ব্যাপারটাও। খড়গ্রামে শুভময়বাবুর ফ্যাক্টরিতে কাজ করতো সৌরভ। পরে সেই ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল। শুভময়বাবু তাকে বললেন শহরে এলে তাকে কাজ দেখে দেবে, কিন্তু শহরে সৌরভের থাকার সেরকম সাময়িক কোনো জায়গা ছিল না। তাই তুমি তাকে কুঞ্জ ছায়া মেসটা দেখিয়ে দাও। শহরে এসে টুকটাক কাজ শুরু করে সৌরভ। শুভময়বাবু তাকে আশ্বাস দিয়েছিলেন যে ভালো একটা কাজ দিয়ে দেবে। এর মধ্যেই মৌটুসির সঙ্গে ভাতের হোটেলে আলাপ হয় সৌরভের। দুজনের প্রেমও জমে ওঠে। অন্যদিকে মৌটুসির প্রতি প্রথম থেকেই তোমার একটা দুর্বলতা ছিল, কিন্তু তোমাকে সে পাত্তা দেয়নি। তাই সবকিছু জানতে পেরে তুমি সৌরভকে থ্রেট দাও। মিথ্যে স্যার, সব মিথ্যে, বিশ্বাস করুন, আমি নির্দোষ। মিথ্যে তো তুমি আমাদের বলেছ। দেখে দেখে এমন স্পটে খুনগুলো করেছো যেখানে কোনো সিসিটিভি ফুটেজ পর্যন্ত নেই। তারপর ওই পুরো তদন্তকে সিরিয়াল কিলিং হিসেবে তুলে ধরতে মৃতদেহের মাথায় 3-4 এসব লিখে রেখেছ। কিন্তু তুমি ভুলে গেছো যে পুলিশ চাইলে সব পারে, আর সৌরভের প্রেমিকাকে খুঁজে বার করতে পারবে না। আমি এতগুলো দিন ধরে তোমার ওপর নজর রেখেছিলাম, মৌটুসির ওপরেও। আমি আবারও বলছি, আমি আমার বন্ধুকে মারিনি। তাছাড়া আপনারা খুনিকে ধরতে না পেরে আমাকে দোষী সাজাচ্ছেন। কি প্রমাণ আছে আপনাদের কাছে? হ্যাঁ, প্রমাণ দেখবে? দেখো তাহলে। ইন্দ্রজিৎ মোবাইল থেকে একটা ভিডিও চালিয়ে দেয়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে পুলস্ত নেশার ঘোরে সৌরভকে বলছে, তোকে আমি জানে মেরে ফেলবো, আর তোর বাপ শুভময় সেনও তোকে
বাঁচাতে পারবে না। জাভাগ, তোর এই ভয় পাওনাতে আমি ভয় পাই না। একটু লাল জল পেড়ে বললেই নিজেকে বাঘ ভাবতে শুরু করিস। চলো মটুসি। কি হলো, তোমার মুখটা এমন ফ্যাকাশে হয়ে গেল কেন? ভয় পেয়ে গেলে নাকি? ভিডিওটা দেখে পুলস্ত বেশ ঘাবড়ে গেল। সেদিন এই পুরো ভিডিওটা মৌটুসি করেছিল, আমি ওর থেকেই এটা পেয়েছি। সোমনাথ এসে পুলস্তর হাতে হাতকড়া পরিয়ে নিয়ে চলে গেল। কেসটা সলভ করতে পারার জন্য মিডিয়া থেকে শুরু করে এসপি সকলেই ইন্দ্রজিতের প্রশংসা করতে শুরু করল। তারপর কেটে গেল আরও 5 দিন। ঠিক 5 দিন পর একদিন মধ্যরাত্রে হুগলির শেওড়াফুলির ঘাটের কাছে 40 একজনের লাশ পাওয়া গেল। তার বুকের কাছে কেউ বারবার ছুরি চালিয়েছে, আর ঠিক হাতের কাছে ব্লেড দিয়ে লেখা 5 নাম্বার। রাত কাটিয়ে পরদিন বেলার দিকেই এই খবর ব্রেকিং হয়ে গেল। এমনকি বাসে, ট্রামে, ট্রেনে মানুষের মুখে মুখে ঘুরতে থাকলো এই খুনের কথা। এসপি অমর্ত্য চ্যাটার্জি বেশ কড়া ভাষায় কথা শোনালেন ইন্দ্রজিৎকে। ইন্দ্রজিৎ ঘটনার বিবরণ শুনে চুপ হয়ে বসে পড়ল থানায়। সোমনাথ অন্যদিকে বসে একটা অন্য কেস ফাইল লিখছিল। ঠিক সেই সময় হুগলির অফিসার ইনচার্জ রঘুনাথ কুণ্ডু ইন্দ্রজিৎকে ফোন করে বললেন, স্যার, আপনি আমাকে মেসেজ করেছিলেন। আমি একটা মিটিংয়ে ব্যস্ত ছিলাম বলে দেখতে পাইনি, এই দেখলাম। বলুন। ওই শেওড়াফুলির কেসটা নিয়েই আর কি কথা ছিল? হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না, পুলস্তকে তো আপনারা অ্যারেস্ট করেছেন। পুলস্ত তো লকআপ ভেঙে পালায়নি। তবে কি পুলস্তর আরও গ্যাং আছে? না, পুলিশ তো খুনটাই করেনি। ওর আগের মাথায় শুধু হুমকিই দিয়েছিল। খুন করার মতন মুরদ ওর নেই। কিন্তু মিডিয়াকে শান্ত করতে আর খুনিকে ধরতে আমাদের বাধ্য হয়েই এই নাটকটা করতে হয়েছে। আমাদের স্যার বিষয়টা জানেন। আমরা আসলে চাইছিলাম চুপচাপ থাকতে, পরিস্থিতিকে শান্ত করে চারিদিকে নজর রাখতে, অস্বাভাবিক কোনো কিছু দেখলে সেটাকে ধরতে, কোনো জায়গায় কোনো নতুন মানুষকে দেখলে আগে সেই বিষয়ে খবর যাতে থানায় পৌঁছায় তা নিয়ে মানুষকে সচেতন পর্যন্ত করেছিলাম। কিন্তু তার মধ্যেই একটা ঘটনা ঘটে গেল। আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি। আমার উপরও ভয়ঙ্কর চাপ যাচ্ছে। অমৃতাও ফোন করেছিল, কিন্তু কিছু তো করার নেই। কেসটা ধীরে ধীরে ভীষণ জটিল হয়ে যাচ্ছে। আমার 25 বছরের ওয়ার্কিং লাইফে এমন কেস কখনো পাইনি। আমি যখন আপনার আর অমৃতার এরিয়ার কেসটা শুনছিলাম তখন সত্যি অতটা গুরুত্ব দিইনি, কিন্তু শেওড়াফুলিতে যা ঘটল তারপর আমাকে নতুন করে ভাবতে হচ্ছে। খুনি যেই হোক, সে কিন্তু ভীষণ ঠান্ডা মাথার মানুষ। প্রত্যেকটা ঘটনা খুব প্রিপ্ল্যান করে করেছে। খুনটা এমনভাবে করেছে যে কাউকে সাক্ষী রাখছে না, এমন জায়গায় করেছে যে আশেপাশে কোথাও কোনো সিসিটিভি ফুটেজ নেই, অথবা থাকলেও খারাপ। তারপর মধ্যরাতে যখন মানুষজন ঘুমিয়ে থাকে তখন বডি পাচার করে দিচ্ছে। আপনার এলাকায় যে বডিটা রেস্কিউ করেছেন তার কেস ডিটেলস আমি কিন্তু শুনেছি সবটাই। তবু আপনি যদি আরেকটু কিছু বলেন তাহলে আরো ভালো হয়। দেখুন, এই কেসটা সৌরভ শুভময়ের খুনের সঙ্গে 100% মিল আছে। সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হলো ভদ্রলোকের পরিচয়। নাম শুনলাম ঈশান লাহা, বয়স 42, বয়স্ক মা, 2 ছেলে আর স্ত্রী আছে। হ্যাঁ, এগুলো তো পুরনো খবর। কিছুক্ষণ আগে একটা লেটেস্ট খবর পেয়েছি। এই ভদ্রলোকের সঙ্গে শুভময় সেনের একটা যোগাযোগ ছিল। কি বলছেন? ঠিকই শুনেছেন। আজ থেকে প্রায় 5 বছর আগে শুভময় সেনের যে কারখানাটা খড়গ্রামে ছিল, এই ভদ্রলোক সেই সময় শুভময়ের ডান হাত ছিলেন, বিজনেস পার্টনারও বলা যায়। পরবর্তীতে টাকা পয়সা নিয়ে কোনো বচসার কারণে শুভময়ের থেকে দূরে চলে যান ও শেওড়াফুলিতে এসে নিজের ব্যবসা শুরু করেন। ইন্টারেস্টিং। আচ্ছা, আপনি এই খবরটা কোত্থেকে পেলেন? মানে ঈশানের বিষয়ে এই খবরটা? ওনার স্ত্রীকে আমি জিজ্ঞাসাবাদ করেছিলাম। যেহেতু মৃত্যুর প্যাটার্ন সেম, সেই কারণে ওনাকে জিজ্ঞেস করি যে উনি শুভময় সেনকে চেনেন কিনা। তখন উনি নিজেই সবটা বলেন। এমনকি মিসেস লাহা এটা পর্যন্ত বলেন অনেকদিন ঈশানবাবুর সঙ্গে শুভময়ের যোগাযোগ ছিল না, কিন্তু খবরের কাগজে শুভময় বাবুর খুনের বিষয়টা পড়েই তিনি খুব ঘাবড়ে গিয়েছিলেন।
রাতে ঠিকমতো ঘুমোতে পারতেন না পর্যন্ত। ইন্দ্রজিৎ বললেন, আপনি যে তথ্যটা দিলেন সেটা পেয়ে আমি সত্যি অনেকটা উপকৃত হলাম স্যার। এই প্রত্যেকটা কেস এক সুতোয় বাঁধা, তবে শুরুটা হয়েছে খড়গ্রাম থানা থেকে। আমাকে খড়গ্রামে যেতে হবে স্যার। মনে হচ্ছে আর লেট করাটা একেবারেই উচিত হবে না। ঠিক আছে স্যার, কোনো হেল্প লাগলে আমাকে অবশ্যই বলবেন। এখন রাখছি। রঘুনাথ ফোনটা রাখতেই ইন্দ্রজিৎ সোমনাথকে ডেকে বললেন, সোমনাথ। হ্যাঁ স্যার, কিছু কি হয়েছে স্যার? আপনাকে এত উত্তেজিত লাগছে? কি হয়েছে তুমি জানো না? সবটাই তো জানো, তাহলে কেন জিজ্ঞেস করছো? 5 নম্বর খুন হয়ে গেছে, আর 6 নম্বর খুনের আগে আমাকে খুনিকে আটকাতেই হবে, যেভাবেই হোক। আমি বেরোচ্ছি, তুমি থানার দায়িত্বে থাকো। আমি না ফেরা পর্যন্ত তুমি থানা থেকে বেরোবে না। ওকে স্যার। কিন্তু আপনি কোথায় যাচ্ছেন স্যার? সোমনাথকে কোনো উত্তর না দিয়ে ইন্দ্রজিৎ বেরিয়ে গেলেন খড়গ্রামের উদ্দেশ্যে। খড়গ্রাম থানায় ইন্দ্রজিৎ যখন এলেন তখন বিকেল 5টা। খড়গ্রাম থানার অফিসার সমরেশ বসু ইন্দ্রজিৎকে দেখে এগিয়ে এসে বলল, আসুন স্যার, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমি বিগত সময়ের খড়গ্রামের সমস্ত যা কিছু কেস ফাইল আছে সব বার করে রেখেছি। চলুন আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ চলো। কেস ফাইলগুলো একটার পর একটা পড়তে শুরু করলো ইন্দ্রজিৎ, আর তত তার মুখে বিরক্তি ফুটে উঠল। একসময় ফাইলগুলো ছুঁড়ে ফেলে সে বলল, এই ফাইলে কিছু নেই, কিচ্ছু না। আপনি ঠিক কি জানতে চাইছেন বলুন তো? খড়গ্রামে শুভময় সেনের যে রঙের ফ্যাক্টরিটা ছিল, যেটা আজ থেকে 5 বছর আগে বন্ধ হয়ে যায়, সেটা বন্ধ হয়ে গেল কেন? এটা আবার তদন্ত করার মতো বিষয় নাকি স্যার? শুভময় বাবুর মাথা খারাপ বলেই এরকম একটা অজপাড়া গায়ে কারখানা করেছিলেন। এই গ্রামে কতজন বিত্তশালী মানুষ আছেন যে অত দামি রং কিনে দেওয়ালে লাগাবেন? এখানে তেমন লাভ হয়নি, সেই জন্যেই উনি কারখানাটা বন্ধ করে দিয়ে চলে যান। তাই যদি হবে তাহলে ফ্যাক্টরিটা একেবারে ভেঙে জমি বিক্রি করে চলে গেলেন না কেন? হিসাবটা খুবই সহজ। বড়লোক মানুষ বিভিন্ন জায়গায় জমি জায়গা কেনা থাকে। এখন জমি কিনে রাখলেও তো সেটা ঘিরতে হয় নাকি? তাছাড়া আপনি যেটাকে ফ্যাক্টরি বলছেন, আপনি সেখানটা গিয়ে দেখলেই বুঝবেন। একটা পাকা ঘর, পাশে একটা শৌচালয়, ব্যাস ওইটুকুই। ওনারা ফ্যাক্টরিটা রেখে দিয়েছিলেন পরবর্তীকালে এখানকার দাম বাড়লেই তখন বিক্রি করে দেবেন। ব্যবসাদার মানুষের বুদ্ধি যেমন হয় আর কি। তাছাড়া শুভময় বাবুই বা কি করে বুঝবেন যে উনি রাতারাতি খুন হয়ে যাবেন? এমনিতেও উনি যদি ওনার ফ্যাক্টরিটা বিক্রি করেন তাহলে জলের দামে বিক্রি করতে হবে, অথবা দাতব্য চিকিৎসালয় খুলতে হবে। তাই হয়তো বুঝে শুনে। ফ্যাক্টরিটা কোথায় আমাকে জানতে হবে। আপনি আমার সঙ্গে যাবেন? অবশ্যই, চলুন। কিন্তু আমি অনেকবার গিয়েছি, তালা বন্ধ হয়ে পড়ে আছে। চলুন দেখবেন। সমরেশ আর ইন্দ্রজিৎ ফ্যাক্টরির কাছে গিয়ে দেখল তালা বন্ধ। ঘরটার চারপাশে এত পরিমাণে ধুলো জমেছে যে 5 বছরে এদিকে কেউ এসেছে বলে মনে হয় না, আর সেই পরিমাণ লতাপাতা। ইন্দ্রজিৎ সমরেশকে বলল, আপনি চলে যান, গাড়িটা থাক, আমি এখানে একটু জিজ্ঞাসাবাদ করব। সমরেশ চলে যেতেই ইন্দ্রজিৎ বাড়িতে বাড়িতে খোঁজ নিতে শুরু করলেন এই ফ্যাক্টরির বিষয়ে। প্রথম দিকে কেউ কোনো মুখ খুলতে চাইছিলেন না, কিন্তু তারপর মিনু বারুই মুখ খুললেন। বাবু, আমি লোকের বাড়িতে কাজ করতাম। সে সময় সাগর চক্রবর্তীদের বাড়িতেও কাজ করতাম। সাগর দাদা বাবুদের বাড়িটা ওই ফ্যাক্টরির লাগোয়া ছিল। ওই ফ্যাক্টরির লোকের সঙ্গে সাগর দাদাবাবুর কিছু একটা সমস্যা হয়েছিল। তারপর একদিন রাতারাতি সাগর দাদাবাবু আর তার ছেলে শান্তনু দাদা নিখোঁজ হয়ে গেল। বৌদি তখন পাগলের মতো থানায় ছুটতে শুরু করলেন, কিন্তু পুলিশরা তার কোনো কথা শুনলে না। তারপর একদিন বৌদি পাগল হয়ে গায়ে আগুন দিলে। অনেক রাত্রে গ্রামবাসীরা যখন ঘরে আগুন দেখতে পেয়ে সরে গেল, তখন সব শেষ, ঘর একেবারে পুড়ে ছাই। তখন পুলিশও এসেছিল, কিন্তু কেউ কিছু করেনি।
গ্রামবাসীরা সবাই জানে ওই ফ্যাক্টরির লোকগুলাই বদমাশ, কিন্তু ভয়ে কেউ মুখ খোলে না। আচ্ছা, এই সাগরবাবু, তার ছেলে শান্তনু, আর ওনার স্ত্রীর নাম কি? রমা চক্রবর্তী। হ্যাঁ, ওনাদের ছবি আছে আপনার কাছে? আমরা গরিব মানুষ, ছবি কোথায় তুলবো বলুন না। তবে বৌদি তো থানাতে গিয়েছিলেন সাগর দাদাবাবু আর ছেলের ছবি নিয়ে। ঠিক আছে। আচ্ছা, সেই সময় কোনো পারিবারিক অনুষ্ঠানে চক্রবর্তী বাবুরা গিয়েছিলেন সপরিবারে, মনে আছে? হ্যাঁ, সেনদের ছেলের বিয়েতে গিয়েছিল, ওখানে ছবি থাকতে পারে। ইন্দ্রজিৎ গাড়িতে ওঠার আগে সমরেশকে ফোন করে জিজ্ঞেস করলেন 5 বছর আগে সাগর চক্রবর্তী এবং শান্তনু চক্রবর্তীর নামে কোনো মিসিং ডায়েরি আছে কিনা। সমরেশ ফোন থেকেই কনফার্ম করে বলল, আছে, ছবিও আছে, পাঠাবো? হ্যাঁ, জলদি। কিছুক্ষণের মধ্যেই ইন্দ্রজিতের ফোনে ছবিটা চলে এলো। ইন্দ্রজিৎ ছবিটা দেখতে দেখতেই পৌঁছে গেলেন সেনদের বাড়িতে। সেন গৃহিণী তখন সন্ধে দিয়ে দরজা লাগাতে এসেছিলেন। দোরগোড়ায় ইন্দ্রজিৎকে দেখে একটু ভয় পেয়ে যান প্রথমে, তারপর কারণ শুনের ঘরে ডেকে নিয়ে আসেন। অ্যালবাম বার করে ইন্দ্রজিতের হাতে দিয়ে বলেন, বাবা ছেলে কর্পূরের মতো উড়ে গেল, আর সেই দুঃখে রমা আত্মহত্যা করলে। পুলিশ তো কোনো গাই করলে না। তবে ফ্যাক্টরির লোকগুলো জড়িয়েছিল জানেন, রাতারাতি তারা কিন্তু উধাও হয়ে গেল। ইনি রমা চক্রবর্তী, এনাকে যেন কোথায় দেখেছি। আচ্ছা, এনাদের কোনো রিলেটিভ আছে? না, এক মা বাপ মরা ভাগ্নে ছিল কেবল, নামখানা মনে নেই, কারণ ওরা মারা গেছে 5 বছর। কিন্তু তারও 6-7 বছর আগে থেকেই সে শহরে পড়তো। সাগরদার রমাদি মাঝে মধ্যে ছেলেকে নিয়ে যেতেন সেখানে। ছেলেটাকে সবাই নীলু বলে ডাকতো। নীলু ডাকনাম? আরে না না, চোখের মণি দুখান কেমন নীলচে ছিল তাই, তবে মুখখান ভারী মায়াবী। সেন গৃহিণীর কথা শুনতে শুনতে ইন্দ্রজিতের মুখটা কালো হয়ে গেল। চোখের সামনে একটা মুখ তার আরও স্পষ্ট হয়ে উঠল। নীলুই যে এইসবের পিছনে তা বুঝতে আর তার বাকি রইল না। সঙ্গে সঙ্গে সে ছবিটা নিয়ে নিজের মোবাইল ক্যামেরাতে একটা ছবি তুলে বেরিয়ে গেল কলকাতার উদ্দেশ্যে। পথে যেতে যেতেই ফোন করলো অমৃতাকে। হ্যাঁ স্যার, বলুন। তুমি এখন কোথায়? এই তো থানা থেকে বেরোচ্ছি। থানাতেই থাকো, আমি যাচ্ছি। কি বলছেন? শুনতে পাচ্ছি না। হ্যালো, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে স্যার। হ্যালো। থানা থেকে বেরিও না অমৃতা, নেক্সট টার্গেট কিন্তু তুমি। বি কেয়ারফুল। কি বলছেন? কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার, হ্যালো হ্যালো। অমৃতা যখন থানা থেকে বেরোলো ঠিক সেই সময় তার ফোনে অমর্ত্য চ্যাটার্জির ফোন এলো। অমৃতা ফোনটা ধরতেই ওপাশে অমর্ত্য বলল, অমৃতা, এই তোমার ফোনে একটা লোকেশন পাঠিয়েছি, তাড়াতাড়ি এসো। কিন্তু স্যার, কেন? আরে এখানে একটা ক্রাইম হয়েছে তাই। ওহ, তাহলে ফোর্স নিয়ে যাই? না থাক, আমি লালবাজার থেকে অলরেডি ফোর্স ডেকে নিয়েছি। তোমাকে ডাকছি তার কারণ ডানকুনির কেসটার সাথে এর একটা মিল রয়েছে। ওকে স্যার, আমি যাচ্ছি। অমর্ত্য ফোনটা কাটার পর ফোনটা এগিয়ে দিল কালো মুখোশ পরা লোকটার দিকে। তারপর হাত জোর করে বলল, দেখো, তোমাদের কথা মতো আমি আমি অমৃতাকে ডেকে দিয়েছি। এবারে আমাকে ছেড়ে দাও, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। কালো মুখোশ পরা লোকটা বলল, আজ থেকে 5 বছর আগে সাগর চক্রবর্তী আর তার ছেলে শান্তনু চক্রবর্তীকে কেন মেরেছিলে? হ্যাঁ, আমি আমি কিছু করিনি তো। আমি তো শুধুমাত্র কি? তুমি আর অমৃতা দুজনে পুলিশের মাথায় বসে থেকে সমস্ত পাপ কাজটাকে থামা চাপা দিয়েছ, তাই তো? শুভময় ওর ফ্যাক্টরির আড়ালে ড্রাগ পাচার করত। চক্রবর্তীরা সবটা জেনে ফেলায় প্রতিবাদ করেছিল, আর তার ফলে তাদের মরতে হয়। তোমাকে বাঁচাতে পারি, কিন্তু একটা শর্ত আছে।
কি কি শর্ত বলো? বডি দুটো কোথায় পাচার করেছো বলো, আর নিজেদের কুকর্মের কথা নিজের মুখেই স্বীকার করো। বলছি বলছি সব বলছি। ওরা ওরা বাপ বেটা সব জানতে পেরে গিয়েছিল। রঙের ব্যবসার আড়ালে ওখানে ট্রাক পাচার হতো। ওরা বলেছিল গ্রামবাসীদের সব জানিয়ে দেবে, তাই ওদের মেরে খড়গ্রামের ফ্যাক্টরির বাথরুমের মেঝেতে পুঁতে ফেলা হয়। আর তারপর একদিন মাঝরাতে ওদের বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, যাতে যাতে বউটাও মরে যায়। আমি আমি টাকা নিয়ে সব ধামাচাপা দিয়েছি। আমি অমৃতাকেও এই কাজে সাহায্য করতে বলেছিলাম, মানে ও তখন খড়গ্রামেই ছিল। তবে খুন, আগুন লাগানো এসব এসব কিন্তু ওই সৌরভ, শুভময় আর ঈশান মিলেই করেছিল। আমি আমি আর এইরকম ভুল করব না। প্লিজ আমাকে আমাকে এবারের মতো তোমরা ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। কালো মুখোশ পরা ব্যক্তিটা একটা বিকৃত হাসি হেসে উঠল। ক্ষমা তোমাদের? তোমরা সব থেকে বেশি অন্যায় করেছো, কারণ তোমরা চাইলে অপরাধীকে শাস্তি দিতে পারতে। তোমরা বাধ্য করেছো আমাকে আইন হাতে তুলে নিতে। ওদিকে খড়গ্রাম থেকে গাড়ি করে আসতে আসতে ইন্দ্রজিৎ ক্রমাগত অমৃতাকে ফোন করতে শুরু করেন, কিন্তু খুব অদ্ভুতভাবে ফোনটা সুইচড অফ বলে। প্রায় 4 ঘন্টা পর যখন প্রথম বিদ্যুতের ফোনটা লাগে, তখন ইন্দ্রজিৎ বলেন, আমি আর 1 ঘন্টার মধ্যে শহরে ঢুকছি, তুমি অমৃতার ফোন ট্র্যাক করো, কুইক। ওকে স্যার। তারপর ইন্দ্রজিৎ অমৃতার ফোন ট্র্যাক করা লোকেশনে পৌঁছে যান একাই। গিয়ে দেখেন অমৃতা আর অমর্ত্য দুজনের শরীরের প্রত্যেকটা অঙ্গ কাটারি দিয়ে কাটা হয়েছে, আর চোখের মণি দুটো উপড়ে ফেলা হয়েছে। কপালের কাছে বড় বড় করে তখন নাম্বার লেখা হচ্ছে। কালো মুখোশ পরা একজন ব্যক্তি অমৃতার কপালে 2 লিখে অমর্ত্যর কপালে 1 লিখছে। চারিদিক ভেসে যাচ্ছে রক্তে। ইন্দ্রজিৎ এগিয়ে এসে বললেন, হ্যান্ডস আপ সোমনাথ, তোমার খেলা শেষ, ফোর্সও এসে গেছে, পালাবার চেষ্টা করো না আর। কালো মুখোশটা খুলে তখন সোমনাথ হাসতে শুরু করল। ইন্দ্রজিৎ দেখলেন নম্র, ভদ্র, স্নিগ্ধ চেহারার ছেলেটা কেমন যেন বিকৃতভাবে হাসছে। এই মুহূর্তে তাকে একজন মানসিক রোগী বলে মনে হচ্ছে। হাসি থামলে সোমনাথ বলল, আমি কোথাও পালাতাম না স্যার। আমি যদি পালিয়ে যেতাম তাহলে আমার দশা হতো অমৃতা আর অমর্ত্যর মতোই। তবে আমার সুইসাইড করার প্ল্যান ছিল। আপনারা হয়তো ভাবতেন ডিপ্রেশনে মরেছি, আর এই কেসের কিনারা কোনোদিনও হতো না। আপনি আমাকে ধরে ফেললেন। অবশ্য আপনার মতো সৎ মানুষ, আপনি তো বুঝবেনই। আমার শুধু আপনাকে 2টো অনুরোধ করার আছে। আমার মামি রমা চক্রবর্তী সেই ঘটনার পর থেকে কোমায় পড়ে আছেন। টাকা পয়সা সব রাখা আছে ব্যাংকে। আপনি শুধু একটা হাসপাতালে ওনাকে ভর্তি করে দেবেন, আর মাসে মাসে একটু খোঁজ নেবেন। আর 2, খড়গ্রামের ফ্যাক্টরির মেঝে খুঁড়ে আমার মামা আর মামাতো ভাইয়ের কঙ্কাল দুটো উদ্ধার করার ব্যবস্থা করুন। এটা কেন করলে সোমনাথ? তোমার প্রতি সন্দেহ আমার প্রথম থেকেই ছিল, কারণ বডিটা পাওয়ার পর থেকে যেভাবে ছবিটা মিডিয়াতে চলে গেল, সন্দেহটা আরও একটু যেন বেশি হয়ে যায়। তুমি তোমার মায়ের অসুস্থতার দোহাই দিয়ে কদিন রাত্রে একটু তাড়াতাড়ি ছুটি নিচ্ছিলে। আমি খেয়াল করে দেখেছিলাম একমাত্র লালবাজারের কেসটা ছাড়া প্রতিটা কেসে তুমি তাড়াতাড়ি ছুটি নেওয়ার পরই খুনগুলো হয়েছে। আর তারপর তোমার পাস্ট হিস্ট্রি, তোমার নীল রঙের চোখ, তুমি যাকে মা বলে ডাকো সেই মানুষটাকেই যখন রমা চক্রবর্তী হিসেবে চিনতে পারলাম, তখন আমার সন্দেহটা দৃঢ় হলো। অমৃতার বিষয়টা আমি আন্দাজ করেছিলাম, কিন্তু স্যারের বিষয়টা আমি আন্দাজ করতে পারিনি। কিন্তু সোমনাথ, তুমি এদের দুজনকে এত নৃশংসভাবে মারলে কেন? অন্যদের মতো কম কষ্ট দিয়েও তো মারতে পারতে। স্যার, সাধারণ মানুষ যখন আইন হাতে তুলে নেয়,
আমরা তখন তাদেরকেই অপরাধী ভাবি, কিন্তু আপনি কি জানেন আমাদের অপরাধী বানায় এই সমস্ত মাথারা যারা আইনের মাথায় বসে থেকে ক্ষমতার অপব্যবহার করে? আপনি হয়তো জানেন না, আমি ডিউটিতে জয়েন করবার পর গ্রামের অন্য লোকদের মারফত অনেকবার চেষ্টা করেছিলাম খড়গ্রামে মামার কেসটাকে ওপেন করতে, কিন্তু তখনও এই দুজন বাধা দিয়ে গেছে ক্রমাগত। টাকার লোভ মানুষকে পিশাচ তৈরি করে। আমি তাই এই পিশাচদের মেরেছি, আর অপরাধ অনুযায়ী সবাইকে সেই অনুপাতে যন্ত্রণা দিয়েছি। আমার কোনো অনুশোচনা নেই, আমাকে অ্যারেস্ট করুন স্যার। সোমনাথকে অ্যারেস্ট করল ইন্দ্রজিৎ। ততক্ষণে লালবাজার থেকে ফোর্স চলে এসেছে। সোমনাথের হাতে হাতকড়া পরিয়ে ইন্দ্রজিৎ পুলিশ জিপে উঠল।